নমস্কার। দৃশ্যকল্পে আপনাকে স্বাগত। সকলে নিশ্চয়ই ভালো আছেন। আমি পলাশ মুখোপাধ্যায় যথারীতি চলে এসেছি যাওয়া এবং খাওয়ার নতুন আরও একটি পর্ব নিয়ে। আমাদের নিয়মিত দর্শকরা জানেন আপাতত আমি আছি বীরভূমে। শান্তিনিকেতনের আশেপাশেই বেশ কিছু অচেনা অজানা বা স্বল্পচেনা গ্রামে ঘুরছি আমি। গত পর্বে ছিলাম ইটন্ডা গ্রামে। অজয়ের পাড়ে এই গ্রামের সৌন্দর্য তো চেটে পুটে উপভোগ করেছি। দেখেছি ছোট্ট এই গ্রামে লুকিয়ে থাকা একগুচ্ছ অসাধারণ মন্দির। একই জায়গায় বিভিন্ন শৈলীর মন্দির, তাদের গায়ে অতুলনীয় টেরাকোটার কাজ আমায় মুগ্ধ করেছিল। মোহিত হয়েছি গ্রাম বাংলার সহজ সবুজ রূপ দেখে, অজয়ের পাড়ে একান্ত সময় কাটিয়ে। আজ শান্তিনিকেতনের আশেপাশে সিরিজের চতুর্থ পর্ব। ইটন্ডা দেখে রওনা দিয়েছি সামান্য দূরেই থাকা আরও একটি গ্রামের উদ্দেশ্যে। যাচ্ছি থুপসারা। এদিক থেকে একটা শর্টকাট পথ দেখাচ্ছে গুগল। মাত্র মিনিট 20 সময় লাগবে। চলেছি সেই পথেই। বীরভূম জেলার নানুর ব্লকের অধীনে একটি গ্রাম হচ্ছে এই থুপসারা। একসময় এই এলাকা প্রায়শই খবরের শিরোনামে থাকত, কিন্তু হিংসাটুকু বাদ দিলে থুপসারাও বীরভূমের এক শস্য শ্যামলা শান্ত গ্রাম। নামকরণ সংক্রান্ত খোঁজ নিতে গিয়ে জানা গেল এই গ্রামের নাম আগে ছিল ত্রিপুরেশ্বর। গ্রামের আরাধ্যা দেবী ত্রিপুরেশ্বরীর নাম থেকেই এই ত্রিপুরেশ্বর নামটির উদ্ভব। কিন্তু কালক্রমে উচ্চারণের সুবিধার্থে সাধারণ মানুষের মুখে ত্রিপুরেশ্বরী হয়ে যান থুপেশ্বরী। গ্রামের নাম হয়ে যায় থুপেশ্বর, পরবর্তীতে আরও সোজা করে থুপসারা। এই পথের আশেপাশের সৌন্দর্যই যেন দেখার অন্যতম প্রধান বিষয় এদিকটাতে। নানান অচেনা অজানা গ্রাম পাড়া পল্লী পেরিয়ে চলেছি আমি। তাদের দৈনন্দিন জীবনযাত্রার ছবি ধরা পড়ছে আমার ক্যামেরার চোখে। সত্যি, পল্লী বাংলাকে ভালোবাসলে এই সফরে আপনাকে আসতেই হবে। থুপসারার কাছাকাছি আসতেই পথ যেন আরও সুন্দর হয়ে উঠল। সবুজ ক্ষেতের মধ্যে দিয়ে আঁকাবাঁকা পথ। এই পথে যাওয়াটাও একটা উপরি পাওনা। ক্ষেত জুড়ে এখন শুধুই আলু আর আলু, বিঘের পর বিঘে জুড়ে সবুজের তরঙ্গ যেন। ভালোই লাগছে চলতে। মিনিট 20 নয়, ঠিক 25 মিনিটের মাথায় চলে এলাম থুপসারা গ্রামে। এই গ্রামেও আছে কিছু অসাধারণ মন্দির। গ্রামে ঢুকে আমি চলেছি সেই দিকেই। চলে এসেছি থুপসারার শিব মন্দিরের সামনে। এই গ্রামে এই মন্দির সবচেয়ে উল্লেখযোগ্য। সামান্য উঁচু ভিত্তিবেদির উপরে স্থাপিত দক্ষিণমুখী মন্দিরটি রেখো দেউল শৈলীর। গর্ভগৃহে প্রবেশের একটি দরজা সামনে, কোনো অলিন্দ নেই। 1833 সালে দেউলটি প্রতিষ্ঠা করেন স্থানীয় হাজরা পরিবারের জন্মেজয় হাজরা। এর কারিগর ছিলেন পীতাম্বর মিস্ত্রি। মন্দিরের পাশে একটি প্রতিষ্ঠা ফলকে তার উল্লেখ আছে। একই মন্দিরের 3টি প্রতিষ্ঠা ফলক এর আগে খুব একটা পাওয়া যায়নি, কিন্তু এই মন্দির সেখানে একটু ব্যতিক্রম। বিশেষ করে কারিগরের নাম উল্লেখ মন্দিরে খুব একটা দেখা যায় না। রেখো দেউলটির 3 দিকে অর্থাৎ দক্ষিণ, পশ্চিম এবং পূর্ব দিকে সারা দেওয়াল জুড়েই প্রচুর টেরাকোটার অলঙ্করণ রয়েছে। উত্তর দিকেও আছে সামান্য অলঙ্করণ। অসাধারণ সেই সব কাজ। মুগ্ধ হয়ে দেখতে হয় এই শিল্পকলা। বিভিন্ন ধর্মীয় কাহিনী যেমন ফুটিয়ে তোলা হয়েছে, পাশাপাশি রয়েছে তৎকালীন সমাজচিত্র। গর্ভগৃহে শিবলিঙ্গ রয়েছে, যা নিত্য পূজিত হয়। এই মন্দিরের পাশেই ছোট্ট মন্দিরটি থুপেশ্বরীর। আগেই বলেছিলাম এই গ্রামের আরাধ্যা দেবী ত্রিপুরেশ্বরী বা থুপেশ্বরী। তিনি দেবী দুর্গারই রূপ। প্রতি বছর আষাঢ় মাসে মহা সমারোহে তারও পুজো হয় এই গ্রামে।
এই শিব মন্দিরের সামনেই রয়েছে দুর্গা দালান এবং সংলগ্ন 13টি শিব মন্দির। স্থানীয়রা বলেন কোঠা বাড়ি। সামনের দরজাটি বন্ধ, তাই পিছনের দরজা দিয়ে ঢোকার পরামর্শ দিলেন একজন। পিছনের দিক দিয়ে প্রবেশ করতে যেতেই আগে পড়ল লক্ষ্মী জনার্দন মন্দির। এটি একটি দালান শৈলীর মন্দির। ভিতরে নারায়ণ শিলারূপী ভগবান পূজিত হন। নিত্য সেবা হয় এই মন্দিরে। এবার প্রবেশ করা যাক দুর্গা দালানে। পিছনের দিক দিয়ে ঢোকায় আগে নজরে এলো শিব মন্দিরগুলি। দুর্গা দালানের পাশেই 2টি শিব মন্দির, তাদের গায়ে আবার টেরাকোটার কাজও আছে। বাকি 11টি তারই সামনে সার দিয়ে। সবকটি শিব মন্দিরই 8 ঘরানার। সবকটি শিব মন্দিরেই নিত্য পুজো হয়। দুর্গা দালানটি কিন্তু বেশ পুরনো, কিন্তু তাকে নতুন করে এখন গড়ে তোলা হয়েছে। এখানে মূলত পটে আঁকা দুর্গাপুজোই হয়। এছাড়াও গ্রামের অষ্টপ্রহর শতনাম সহ আরও বেশ কিছু পুজো বা অনুষ্ঠান এই দালানেই সম্পন্ন হয়। দালানের পাশে রাখা আছে একটা ছোট্ট পালকিও। এই জায়গাও হাজরা পরিবারেরই। এবারে রওনা দিলাম থুপসারা গ্রাম থেকে। এই গ্রামে অবশ্য আরও 2-1টি মন্দির আছে বটে, তবে সেগুলি সবই পুনর্নির্মিত, তাই তাদের আর সেই সাবেকিয়ানা না থাকায় আর গেলাম না আমি। আবার চলেছি সবুজ ক্ষেতের মধ্যে দিয়ে সেই সুন্দর পথ বেয়ে। থুপসারা পেরিয়ে বাসাপাড়ায় যাওয়ার আগেই পেলাম রাস্তার ধারে একটি ছোট আকারের তোরণ। কৌতূহলী হয়ে দাঁড়িয়ে গেলাম, এই জঙ্গলের পাশে এমন তোরণ কেন? নেমে তাকিয়ে দেখি তোরণের ভিতর দিয়ে পথ গিয়েছে জঙ্গলের মাঝে। ঢুকে পড়লাম ওই পথ দিয়ে। জায়গাটা দারুণ। ঘন জঙ্গলের ভেতরে ছায়া ঢাকা এই পথ। একটু দূরে একটা প্রাচীন বটগাছও দেখা যাচ্ছে। বটগাছের নিচে গিয়ে বুঝলাম এটি মুসলিমদের কোনো ধর্মস্থান। তবে জায়গাটা আমায় মুগ্ধ করেছে, তাই এগোলাম আরও একটু সামনের দিকে। এবারে দেখা যাচ্ছে সামনে একটি মসজিদ গোছের কিছু একটা। জানা গেল এটি একটি মাজার। হজরত রোকেয়া খাতুন রহমানের মাজার এটি। তিনি ছিলেন একজন মুসলিম ধর্মগুরু। মাজারের পরিচারকের কাছে শুনলাম এখানে এখন হিন্দু মুসলিম সব ধরনের মানুষই আসেন। সকলেই নিজের মতো করে পুজো দেন। শুনে ভালো লাগলো। এই সম্প্রীতি তো চাই আমরা। তবে আমার সবচেয়ে বেশি ভালো লাগলো এই পরিবেশটি। শান্ত, সবুজ, শুধু পাখির ডাক ছাড়া আর কোনো আওয়াজই নেই এখানে। রওনা দিলাম বাসাপাড়া থেকে। ধরে নিয়েছি পালিতপুর থেকে বোলপুর যাওয়ার পথ। আমার পরবর্তী গন্তব্য হাটসেরান্দি গ্রাম। এখান থেকে মিনিট 15 পথ দেখাচ্ছে গুগল। মাঝে বাসাপাড়ায় সেরে নিয়েছি মধ্যাহ্ন ভোজন। খুবই ছোট্ট একটা হোটেল, সামান্য খাওয়া দাওয়া, তাই আর দেখালাম না। হাটসেরান্দি গ্রাম বিখ্যাত তার পটে আঁকা দুর্গাপুজোর জন্য। এখন অবশ্য পটে আঁকা দুর্গার সংখ্যা অনেকটাই কমে গিয়েছে। এই গ্রামেরই কৃতি সন্তান শিল্পপতি পূর্ণেন্দু চট্টোপাধ্যায়। হাটসেরান্দি গ্রাম কিন্তু আরও একজনের জন্য খ্যাত। তিনি রাজনৈতিক নেতা অনুব্রত মণ্ডল। চট্টোপাধ্যায় মণ্ডল পরিবার সহ
বেশ কয়েকটি পরিবারের দুর্গাপুজো বিখ্যাত এই গ্রামে। ছোট্ট এই গ্রামে 17টি দুর্গাপুজো হয়, আর এই গ্রামে আছে 107টি শিব মন্দিরও। কথা বলতে বলতে চলে এসেছি হাটসেরান্দি গ্রামের কাছাকাছি। বোলপুর পালিতপুর রোড ছেড়ে এবার বেঁকে যাব ডান দিকে। বড় তোরণ জানান দিচ্ছে এই পথে গিয়েছে হাটসেরান্দি গ্রামের ভিতরে। এই পথটিও কিন্তু দারুণ। গ্রামে ঢুকবার মুখেই সবুজের ছড়াছড়ি একেবারে। চলে এসেছি হাটসেরান্দি গ্রামে। আগেই বলেছিলাম এই গ্রামের খ্যাতির অন্যতম কারণ এখানে উপস্থিত শতাধিক শিব মন্দির। তারই নিদর্শন ছড়িয়ে গ্রাম জুড়ে। আপাতত থেমেছি যেখানে, গ্রামের শুরুর দিকেই এই 4টি শিব মন্দির সামনে পড়ল। শুনলাম এগুলি মুখার্জিদের শিব মন্দির। এই মন্দির দেখতে দেখতে আলাপ হলো সরোজ মণ্ডলের সঙ্গে। স্থানীয় বাসিন্দা সরোজবাবু আমায় পথ দেখিয়ে নিয়ে চললেন তাদের গ্রাম ঘুরিয়ে দেখাতে। গাড়ি রেখে দিয়ে সরোজবাবুর পিছনেই চলেছি আমি। গ্রামের গলি ঘুরে প্রথমেই যাওয়া হলো পশ্চিম দিকে। একটা ফাঁকা দুর্গাদালান দেখে এগোলাম আমরা। এমন দুর্গাদালান এই গ্রামে আরও আছে। ছোট্ট এই গ্রামে মোট 17টি দুর্গাপুজো হয়। এটা কিন্তু মোটেই ছোটোখাটো ব্যাপার নয়। চলে এসেছি অনুব্রত মণ্ডলের দেশের বাড়ির সামনে। এই যে মোহিনী বিথি লেখা বাড়িটি অনুব্রত মণ্ডলের পৈতৃক ভিটে। পাশেই আছে মণ্ডল বাড়ির দুর্গা দালান। সেখানে প্রতি বছর দুর্গাপুজোর সময় মেয়েকে নিয়ে আসেন অনুব্রত। সেই দালান অবশ্য এখন তালাবন্ধ। মণ্ডল বাড়ির ঠিক সামনেই আছে আরও কয়েকটি শিব মন্দির। মাঝে একটি পঞ্চরত্ন এবং 3টি আটচালা শৈলীর মন্দির। সুন্দর রং করা এবং বাঁধানো চত্বর। মণ্ডল বাড়ির সামনে থেকে এবার রওনা দিলাম। যাচ্ছি গ্রামের উত্তর দিকে। সামান্য হেঁটেই চলে এসেছি উত্তর পাড়ায়। এখানেও একটি ছোট্ট দুর্গা দালান, আর তার পাশেই রয়েছে একটি পঞ্চরত্ন শৈলীর শিব মন্দির। সেটি দেখে এলাম হাটসেরান্দি স্টার ক্লাবের পাশে। সেখানে রয়েছে আরেকটি দেউল ঘরানার শিব মন্দির। এটি দেখে সামনে তাকাতেই নজরে এলো অনতি দূরেই আরও একটি পঞ্চরত্ন শৈলীর মন্দির। শুনলাম এটিও নাকি একটি শিব মন্দির। তবে এই মন্দিরগুলির গায়ে কিন্তু তেমন টেরাকোটার কাজ এখন অবধি নজরে এলো না। হয়তো ছিল এককালে, এখন আর দেখা যায় না তেমন। এই পঞ্চরত্ন মন্দিরকে ফেলে সামনে এগোতেই নজরে এলো আরও 2টি শিব মন্দির এবং একই সঙ্গে তার পাশে একটি দুর্গা দালান। এখানে নাকি এখনো পটের দুর্গা পুজো হয় শুনলাম, তবে এখন সেই দুর্গার দেখা মিলল না। উত্তরপাড়া থেকে এবার এগোলাম গ্রামের পূর্ব দিকে। সার দিয়ে মাটির বাড়ি, তার পাশ দিয়ে চলে গিয়েছে পথ। বেশ লাগছিল এই গ্রামীণ বাংলার পথে বিকেলের এই পদচারণা। সরোজবাবুর কথা শুনে গাড়িটা রেখে এসে ভালোই হয়েছে। ধীরে সুস্থে গ্রামটা ঘুরে দেখতে পারছি। গ্রামের সুন্দর একটা ছবি নিখুঁতভাবে ধরা দিচ্ছিল আমার চোখে এবং ক্যামেরায়। পুকুর পাড়ে খেজুর গাছের সারি, পথের ধারে ছোট ছোট মন্দির ইত্যাদি ইত্যাদি।
এবারে এলাম একটা অদ্ভুত মন্দির বা দেবস্থানের সামনে। সরোজবাবু জানালেন এই যে উঁচু মাটির ঢিবি, সেটা নাকি ব্রহ্মদৈত্যের মন্দির। স্থানীয়রা বলেন বিদ্যুরালতলা। এই যে ঢিবির ওপরে একটা স্তম্ভ মতো, সেটি চুন এবং গুড় দিয়ে তৈরি। ব্রহ্মদৈত্যকে এই চুন এবং গুড় দেওয়া হয় এখানে। এই জায়গাটা আমার বেশ চিত্তাকর্ষক মনে হলো। অনেকক্ষণ ধরে শুধু শিব আর দুর্গা মন্দিরই দেখছি, এবার একটু ব্রহ্মদৈত্যের দর্শনও মিলে গেল। এবারে আবার হাঁটা, চলেছি পূর্বপাড়ার দিকে। এই পূর্বপাড়াতেই চট্টোপাধ্যায় পরিবারের বাস। সামনেই দেখা যাচ্ছে আরও কয়েকটি শিব মন্দির। গ্রামের সব শিব মন্দিরই দেখছি প্রায় একই রকমের রং করা এবং সংস্কার করা। শুনলাম অনুব্রত মণ্ডলের বদান্যতায় প্রায় সিংহভাগ শিব মন্দির সংস্কার করে রং করা হয়েছে, তাই এগুলি সবকটাই প্রায় একই রং, একই ধরনের। এর পিছনেই রয়েছে চট্টোপাধ্যায়দের দুর্গা দালান, সেটা কিন্তু নতুনভাবে সংস্কার করা হয়েছে। পাশেই চট্টোপাধ্যায়দের বাড়ি, এখানেই পূর্ণেন্দু চট্টোপাধ্যায়েরও পৈতৃক বাড়ি। হাটসেরান্দি গ্রামে আনুমানিক 100 ঘর ব্রাহ্মণের বাস। সেখানকার চট্টোপাধ্যায় পরিবার বিলেতি সাহেবদের সঙ্গে যোগাযোগ রেখে চলতেন। তাদের নানান কাজের জিনিস টুকিটাকি জোগাড়ও করে দিতেন। প্রথম বিশ্বযুদ্ধের সময় সেনাদের খাবারের ব্যবস্থা করে দেওয়ায় এক সাহেবের নেক নজরে পড়েছিলেন এই চট্টোপাধ্যায় পরিবারের এক কর্তা। সেখান থেকেই শুরু। এই চট্টোপাধ্যায় পরিবারের পুজো প্রায় 200 বছরের কাছাকাছি। আরও একটি চমকপ্রদ তথ্য জানা গেল, এখানকার এই পুজো দালানেই একদা অ্যান্টনি ফিরিঙ্গি এবং ভোলা ময়রা সেই বিখ্যাত কবিগানের লড়াই হয়েছিল, যেখানে ভোলা ময়রা অ্যান্টনির কাছে হার স্বীকার করতে বাধ্য হয়েছিলেন। গেয়েছিলেন সেই বিখ্যাত কলি, আমি সে ভোলানাথ নই রে, আমি সে ভোলানাথ নই। ভাবলেও অবাক লাগে, এমনই ইতিহাসের কত টুকরো আমাদের অজান্তেই আমাদের আশেপাশে ছড়িয়ে আছে। চট্টোপাধ্যায় পরিবারের বাড়ি বা দুর্গাদালান ছেড়ে এবারে চলে এসেছি হাটসেরান্দির হাটতলার সামনে। এখানেও বেশ কয়েকটি শিব মন্দির ইতিউতি ছড়িয়ে। এই হাটতলার পাশেই মিলল পটের দুর্গার খোঁজ। আগেই বলেছিলাম এই গ্রাম বিখ্যাত পটের দুর্গাপুজোর জন্য, কিন্তু এখন অনেকটাই কমে গিয়েছে তা। 2-1টা বাড়িতেই রয়েছে সেই পটে আঁকা দুর্গা। এখানে এক বিশেষ ধাঁচায় দুর্গার মূর্তি তৈরি হয়, সেইটাই এই গ্রামের রীতি। এই পটের চেহারা অর্ধগোলাকার, সেই পটেই দুর্গা প্রতিমা আঁকা হয়। সে ছবি বেশ বড় আকারের, মাটি থেকে প্রায় ফুট 5 উঁচু। তার রঙের প্যালেটও মেদিনীপুর বা বীরভূমের স্ক্রোল পটের চেয়ে অনেকটা আলাদা। খেয়াল করে দেখলে হাটসেরান্দির দুর্গাপটের সমগ্র ব্যাকগ্রাউন্ড জুড়ে ছড়ানো থাকে ঘন নীল রঙের উজ্জ্বল আস্তরণ। তার ওপরে প্রধানত লাল, নীল, হলুদ, সবুজ রঙের ব্যবহার। সব মিলে সে বেশ ঝলমলে জাঁকালো একটা ব্যাপার। দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, অসুর বা সিংহ সবেতেই কেবল এই সব রঙেরই আনাগোনা। ঘন নীলের ওপরে এইসব রঙের খেলা সমগ্র পটকে যেন শিল্পীর পাকা হাতের এক আশ্চর্য ছবি করে তুলেছে। সমস্ত রং পটের চারিদিকে ছড়িয়ে পড়ে গড়ে তুলেছে এক সুসামঞ্জস্য কালার ইমেজ, একেবারে শিল্পসম্মত চিত্র প্রতিমা। পটের দুর্গা দেখে ফেলায় স্বয়ংসম্পূর্ণ হলো এই হাটসেরান্দি ভ্রমণ। এবারে বেরোই এখান থেকে। হাটতলার কাছে অনেকক্ষণ ধরেই একটা সুন্দর গন্ধ আকৃষ্ট করছিল আমায়। উৎস খুঁজে এবারে চলে এসেছি এই বিকাশের চপের দোকানে। গরম গরম চপ ভাজা হচ্ছে, তারই গন্ধ ম করছে আশপাশে। বসে পড়েছি সামনের বেঞ্চে। পেঁয়াজি আলুর চপ ভাজা হয়েছে সদ্য। আলুর চপের ওপরে পেঁয়াজ, ধনেপাতা, লঙ্কার কুচি ছড়িয়ে যখন সামনে এলো তখন আর ধৈর্য ধরা মুশকিল। সরোজবাবু তো শুরুই করে দিয়েছেন দেখলাম, আমি বা বাদ থাকি কেন?
এই হাটসেরান্দি গ্রামে এসে বেড়ানো তো হচ্ছেই, প্রচুর মন্দির আমরা দেখেছি সরোজবাবুর সঙ্গে। তো এইসব দেখতে দেখতেই চপের গন্ধে এলাকাটা পুরো মাতোয়ারা হয়ে গিয়েছিল। হ্যাঁ, আমি আর লোভ সামলাতে পারিনি, যথারীতি ভোজন রসিক লোক, চলে এসেছি চপ খেতে। এ কি বিকাশবাবুর চপ, তাই তো? হ্যাঁ, বিকাশবাবুর চপ। সেই চপ আমাদের খেয়েছি, সুন্দর একদম ধনেপাতা পেঁয়াজ টেঁয়াজ দিয়ে আলুর চপ, এটা খেতেই হয়। অপূর্ব। ওরা আমাকে বারবার বলছিলেন গরম গরম খেয়ে নেওয়ার জন্য, সত্যি ভালো, সুন্দর খেতে। বিকেলবেলায় এনারা চপ হলে আর কি চাই। আমরা মিষ্টি আর এই গ্রামে খেলাম না, কিন্তু চপটা খুব ভালো খেয়েছি বিকেলবেলা, দারুণ গরম গরম সুন্দর চপ। কি সহজবাবু, ধন্যবাদ দিদি, ভালো লাগছে না? ভালো লাগছে। চপ খাওয়ার পরে আমরা আর সামান্য একটু ঘোরাঘুরি করবো, তারপরে এবার ফেরার পালা। তাহলে চপ খেতে থাকি আমরা। চপের দাম 6 টাকা পিস। খুব ভালো খেলাম এই গরমা গরম আলুর চপ। চপ খেয়ে এবার আবার হাঁটা শুরু করলাম। প্রায় শেষ করে এনেছি গ্রামটা, আর সামান্যই বাকি আছে। একটু এগোতেই দেখি রাস্তার ধারে গোপীনাথ মন্দির। অবশ্য সেটা এখন বন্ধ, তবুও শিব মন্দির ছাড়াও অন্য একটা মন্দির তো চোখে পড়ল। আরও এগোতেই আরও কিছু শিব মন্দির এবং দুর্গাদালান নজরে এলো। শিব মন্দির দেখে দেখে প্রায় ক্লান্ত আমি। তবে হ্যাঁ, গ্রামের মধ্যে হাঁটতে কিন্তু ভালোই লাগছিল। কত কিছু দেখছি, কত মানুষের সঙ্গে আলাপ হচ্ছে। এরই মধ্যে নজরে এলো একটি শিব মন্দির ভগ্নপ্রায়। শুনলাম 4-5টি মন্দিরের সংস্কার করা হয়নি নানান কারণে, এটি তার মধ্যেই অন্যতম। তবে গ্রামের সব রাস্তাই এখন বাঁধানো, অধিকাংশ মন্দির সংস্কার হয়েছে। গ্রামের ছেলে নেতা হওয়ায় কিছু তো উপকার পেয়েছে হাটসেরান্দি। বীরভূমের অনেক গ্রামেই তো ঘুরছি, সকলের তো এমন কপাল হয়নি। দুর্গাপুজোর সময় আরও একবার আসার নেমন্তন্ন নিয়ে এবং সরোজবাবুকে বিদায় জানিয়ে রওনা দিলাম হাটসেরান্দি থেকে। বীরভূমের এই গ্রামগুলিতে যত ঘুরছি ততই অবাক হচ্ছি। ছোট ছোট গ্রামে কত অজানা সম্পদ লুকিয়ে আছে। বোলপুর দেখে সেখান থেকে সকলে ফিরে যান, অথচ সামান্য দূরত্বে এই গ্রামগুলিও ভ্রমণার্থীদের কাছে কম চিত্তাকর্ষক নয়। গ্রাম ছেড়ে বেরোতেই সেই সবুজের আবহ আবার। আমি ফিরব বোলপুরে, আজও সেখানেই থাকবো আমি। তাই এবার ধরে নেব আবার সেই পালিতপুর বোলপুর রোড। এসে গেছি হাটসেরান্দি মোড়ে। সেখান থেকে ধরে নিয়েছি পালিতপুর বোলপুর রোড, চলেছি সোজা বোলপুরের দিকে। এবারে যেতে যেতে বলি এদিকে আসা যাওয়ার ব্যাপারে। থুপসারা এবং হাটসেরান্দি দুটি গ্রামেই বোলপুর থেকে টোটো অথবা গাড়ি ভাড়া করে চলে আসা যায়। থুপসারা এলে এই রাস্তা ধরে বোলপুর থেকে নতুনহাট বা নানুরগামী যে কোনো বাসে নামতে হবে বাসাপাড়ায়। সেখান থেকে টোটো ধরে যেতে পারেন থুপসারায়। আর হাটসেরান্দি এলে একই বাসে নামতে হবে হাটসেরান্দি মোড়ে। সেই মোড় থেকেও গ্রামে যাওয়ার টোটো মিলে যাবে সহজেই। থাকার তেমন জায়গা কিন্তু দুটি গ্রামেই নেই, তাই থাকতে হলে বোলপুরে থাকাই শ্রেয়। সেক্ষেত্রে ছোট বড় মেজো সেজো নানান মাপের এবং নানান হোটেল বা লজ বোলপুরে মিলে যাবে। নেটে খুব সহজেই তাদের খোঁজও পেয়ে যাবেন আপনারা। খাওয়া দাওয়ার জন্য থুপসারা এবং হাটসেরান্দি দুটি গ্রামেই তেমন কিছু নেই, তবে বাসাপাড়ায় ছোটোখাটো হোটেল মিলে যাবে, সেখানেই খেয়ে নেওয়া ভালো। তা না হলে বোলপুর তো আছেই। আজ তাহলে এখানেই শেষ করি। আবার ফিরে আসব সামনের সপ্তাহে শান্তিনিকেতনের আশেপাশে সিরিজের পঞ্চম তথা শেষ পর্ব নিয়ে, যেখানে থাকবে বোলপুরের কাছেই আরও দুটি অসাধারণ সুন্দর গ্রামের খোঁজ। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এভাবেই দেখতে থাকবেন দৃশ্যকল্পের চ্যানেল ও যাওয়া এবং খাওয়া।